স্বাগত আজকে বাংলাদেশে। আপনাদের সঙ্গে আছে আমি খালেদ মহিউদ্দিন। গণতান্ত্রিক ব্যবস্থায় নির্বাচনী শেষ কথা, অথচ সেই নির্বাচন নিয়ে জটিলতায় অস্থির রাজনৈতিক অঙ্গন। এর জেরে অচল পুরো দেশ, অশেষ ক্ষতির মুখে ব্যবসা বাণিজ্য। এসব নিয়ে আজকের আলোচনা ব্যবসায় নির্বাচন। কথা বলতে স্টুডিওতে আছেন এফবিসিসিআই সাবেক সভাপতি আনিসুল হক, আছেন বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদের সাধারণ সম্পাদক কমরেড খালিকুজ্জামান এবং এফবিসিসিআই সাবেক সভাপতি একে আজাদ। স্বাগত আপনাদের। জনাব আনিসুল হক, আপনাকে একটু ভবিষ্যৎ বক্তা হওয়ার জন্য একটু অনুরোধ জানাবো। দেশ কোন দিকে যাচ্ছে? অনেকেই বলে থাকেন ব্যবসায়ীরাই নাকি সবচেয়ে আগে বুঝতে পারেন যে দেশ কোন দিকে যাচ্ছে। ধন্যবাদ। দেশ কোন দিকে যাচ্ছে আমার মনে হয় যে এখন একজনই জানেন, মহান আল্লাহ তাআলা। এছাড়া আমার ধারণা যে যারা দেশ কোনো দিকে নিতে চান তারাও জানেন না যে দেশ কোন দিকে যাচ্ছে। আজকে বিকেল পর্যন্ত দুটো সওয়ারি ছিল, মানে দুটো ঘোড়া সওয়ারি বলে না, যে ঘোড়ার পিঠে, যারা ঘোড়ার পিঠে উঠেছেন দুদল, তারা কোথায় নামবেন, কোন দিকে ছুটবেন ভাবতে পারছিলাম না। কিন্তু আজকে একজন তৃতীয় সওয়ারি দেখলাম, উনি ঠিক কোথায় ল্যান্ড করবেন তাও জানি না। সুতরাং দেশ কোন দিকে যাচ্ছে এটা একটা, আমার মনে হয় এই প্রশ্নের উত্তর কেউ দিতে পারবে না। কিন্তু ভালোর দিকে যে যাচ্ছে না, বা ভালোর পথ যে আমরা দেখছি না, ভালোর আলো যে আমরা দেখছি না, এটা বলতে পারি আপনাকে। অর্থনীতি কোথায় যাচ্ছে সেটা বলা বোধহয় আমাদের জন্য আর একটু বেশি সুবিধাজনক। আর অর্থনীতি কোথায় যাচ্ছে সেটাকে যদি বলতে বা কিছু এক্সপ্লেইন করতে পারি, তাহলে হয়তো বোঝা যাবে যে দেশ কোন দিকে যাচ্ছে। আজকের রাজনীতি কিন্তু রাজনীতি না, আজকের রাজনীতি অর্থনীতি নির্ভর, আজকের রাজনীতি ডেভেলপমেন্ট নির্ভর। যে দেশের অর্থনীতি ডেভেলপ করে না, যে দেশের মানে এই উন্নতিগুলো হয় না, সে দেশের রাজনীতি কোনো দিকে যায় না। আজকে অর্থনীতি যে জায়গাতেই আছে, একটা স্টেবল জায়গাতে এসছিল অনেক বছরের পরিক্রমায়। আপনি যদি গত 10 বছর দেখেন, যখন 2007-এর এই রাজনৈতিক ঝামেলা হয়েছিল, খালেদ ভাই আপনিও আমার সঙ্গে একমত হবেন, এই একটি বছরই শুধু 6%-এর নিচে কিন্তু আমাদের জিডিপি নেমে এসেছিল। আর আজকে থেকে 1 মাস আগে আমাদের যত বিভিন্ন সংস্থা আছে যারা রিসার্চ করে, তারা অনেকেই কিন্তু 1 মাস আগেই বলেছিল যে 6%-এর নিচে চলে আসবে। আজকে ইকোনমি যে জায়গায় যে দাঁড়াচ্ছে, সে জায়গায় কিন্তু আমরা ব্যবসায়ীরা যারা যদি বলেন দেশ চালাই, আমরা শুধু দেশ চালাই না, আমরা খুব ব্যালেন্স করে চলি সবার মধ্যে। আমার মনে হয় যে অর্থনীতি একটি সাংঘাতিক ধাক্কা খেতে যাচ্ছে। অর্থনীতি এভাবে যদি চলে, আমি উদাহরণগুলো হয়তো আর একটু পরে দেব, সেক্টর ওয়াইজ অর্থনীতি একটি জবুথবু অবস্থায় যাবে, এবং সেই জায়গাটিতে দেশ কোথায় যাবে এটা বলা মুশকিল, ভালো অবস্থায় হয়তো থাকবে। আমি একটু জানাবো একে আজাদ, আপনার কাছে যদি একই প্রশ্ন করতে চাই, দেশ কোন দিকে যাচ্ছে, তার ইয়েতে আপনি কি বলবেন? আপনার মূল্যায়নটা যদি একটু বলেন। দেখুন, কয়েক বছরের তুলনায় অতীতের অনেক সরকার আসছে এবং বর্তমান সরকারের সময় অর্থনীতি খুব একটা ভালো জায়গায় চলে আসছে, যেটা বিশ্বের অনেক দেশে আসেনি। চায়নার পরে, ইন্ডিয়ার পরে, এবং ইন্ডিয়ার থেকে আমরা কিছু ভালো করেছি অনেক অনেক অংশে, এবং ইন্ডিয়ান গভর্নমেন্ট সেটা স্বীকার করে। যেমন আমাদের দারিদ্র্য সীমা নেমে এসছে 40-এর থেকে 32-এ নেমে এসছে। আমাদের জিডিপি 6-এর উপরে ছিল, এই বছরই 6-এর নিচে নেমে যাবে। তারপর আমাদের এক্সপোর্ট গ্রোথ ইজ ভেরি গুড। এই বছর আমাদের এখন জুলাই, আগস্ট, সেপ্টেম্বর পর্যন্ত আমাদের গ্রোথ ছিল কিন্তু 21%। এটা আমরা $30 বিলিয়ন আমরা চলে যাব এক্সপোর্ট। কিন্তু এই রাজনৈতিক সহিংসতার কারণে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে ক্ষুদ্র মাঝারি ব্যবসায়ীরা এবং বড় ব্যবসা। সকলেই দোকান খুলতে পারছে না, ট্রাক চলছে না, বাস পুড়িয়ে মারা হচ্ছে। তারপরে এই কারণে আমি একটা পরিসংখ্যান, ব্যাংকের তারল্য বাড়ছে। এখন 70 থেকে 75 হাজার কোটি টাকা ব্যাংকে আইডেল পড়ে আছে। ঋণ খেলাপের সংখ্যা বাড়ছে। আমি একটা এক্সাম্পল দিই, 2011 সালের ঋণ খেলাপের সংখ্যা ছিল 6.12%। 2012-তে সেটা দাঁড়িয়েছে 10.03%। এই বছর সেপ্টেম্বরে সেটা আসছে 12.79%। অর্থাৎ ঋণ খেলাপির সংখ্যা বেড়ে যাচ্ছে, এবং এন্ড অফ দিস ইয়ার এটা 14-15 চলে যেতে পারে। অর্থাৎ বহু লোক নিঃস্ব হয়ে যাচ্ছে, তাদের কলকারখানা বন্ধ হয়ে যাচ্ছে, ছোট দোকান বন্ধ হয়ে যাচ্ছে, ক্ষুদ্র মাঝারি ব্যবসায়ী নিঃস্ব হয়ে যাচ্ছে, আউট অফ বিজনেস হয়ে যাচ্ছে, এবং আনএমপ্লয়মেন্ট সংখ্যা বেড়ে যাবে। তাতে করে কি হবে? দেশের রাজনৈতিক অস্থিরতার সাথে সাথে আইন শৃঙ্খলার অবনতি হবে। যেভাবে বাসে মানুষ পুড়িয়ে মারা হচ্ছে, যেভাবে ট্রেন লাইন উপরে ফেলা হচ্ছে, এইটাকে কোনো রাজনীতি বলা চলে না। একটা দেশের
আমরা সাধারণ মানুষ, ব্যবসায়ী, অর্থনীতির চালিকা শক্তি, আজকে আমাদের জীবনের নিরাপত্তা তো নাই, পাশাপাশি আমাদের কলকারখানার কোনো নিরাপত্তা নাই। কয়েকদিন আগে একটা ফ্যাক্টরিকে একটা মিথ্যা অজুহাতে আগুনে পুড়িয়ে দেওয়া হয়েছে, 20,000 লোক সেখানে কর্মহীন হয়ে পড়েছে। আজকে বিভিন্ন পোর্টে বিদেশ থেকে মাল আমদানি হচ্ছে, আমাদের আপনারা জানেন প্রতি বছর $35 বিলিয়ন আমরা ইম্পোর্ট করি, আর $35 বিলিয়ন শুধু আমরা ইম্পোর্ট করি, আর এক্সপোর্ট আমি বললাম তো এই বছর 30 বিলিয়ন, অর্থাৎ বাকি টাকা যেটা আমরা আসে ওই জার্নালের থেকে আমরা $14 বিলিয়ন পাই, এটার থেকে আমরা যেতে, অর্থাৎ আমাদের অর্থনীতি কিন্তু একটা মজবুত জায়গায় চলে যাচ্ছে। সেখানে এই রাজনৈতিক অস্থিতিশীলতার কারণে আজকে যেসব মানুষ প্রাণ হারাচ্ছে তাদের ফ্যামিলি দায়িত্ব আমরা কেউ নিচ্ছি না, এবং আমরা যারা রাজনীতির এই প্রোগ্রামগুলো দিচ্ছি, আমাদের প্রোগ্রামের কারণে যেসব লোক জীবন হারাচ্ছে তাদের পরিবারের সমবেদনা জানানোর কোনো লোক নেই। আজকে তারা নিঃস্ব হয়ে যাচ্ছে, সে লোকটা আজকে আপনি আমি রাস্তায় চলছে, আমাদের জীবনের নিরাপত্তা নাই, এটা তো কোনো রাজনীতি হতে পারে না। অতীতে সরকার পরিবর্তন হয়েছে, আপনি 52-এর ভাষা আন্দোলন, 62-র আন্দোলন, 69, 71, এই পর্যন্ত এইরকম সহিংস ঘটনা কিন্তু কখনো দেখা যায়নি। তা আমি মনে করি সরকারের একটা মৌলিক দায়িত্ব হচ্ছে এদেশের অর্থনীতি শুধু না, প্রত্যেকটা মানুষের জীবন এবং মালের রক্ষার দায়িত্ব যে শপথ তিনি নিয়েছেন, সে দায়িত্বে তিনি ব্যর্থতার পরিচয় দিচ্ছেন। পাশাপাশি যারা অপোজিশনে আজকে ক্ষমতায় যাওয়ার চেষ্টা করছেন তারাও কিন্তু তার চেয়ে আরো বেশি দায়িত্বহীনতার পরিচয় দিচ্ছেন। দুই পক্ষই দায়িত্বহীনতার পরিচয় দিচ্ছেন। সেটি জনাব খালেকুজ্জামান, আপনি ব্যবসায়ীদের মূল্যায়ন শুনলেন, দেশের ব্যবসায়ী শীর্ষ ব্যবসায়ী নেতৃবৃন্দের, মানে আপনি কি মনে করেন দেশ কোন দিকে যাচ্ছে? তা আমরা তো এর আগে বহুবার বলছি, যেমন এটা নির্বাচন সামনে, তাই না? এই সময় কি আলোচনা হওয়া উচিত ছিল? আলোচনা হওয়া উচিত ছিল যেমন এখানকার যে শিল্পনীতি, বাণিজ্য নীতি, এখানকার যে বিদেশ নীতি, অর্থাৎ এখানে যে 40 বা মন্ত্রণালয় যেগুলি আছে, এই বিগত 5 বছরের শাসন আমলে তারা যে শাসন কার্য পরিচালনা করেছিলেন তার দ্বারা এখানকার জনগণের তাদের যে জীবনমানের উন্নয়ন কি হয়েছে এবং আমাদের দেশের শিল্প অর্থনীতির বিকাশ কি হয়েছে, বাণিজ্য, যেমন ধরেন এখানে যদি আপনি বাণিজ্যের কথা বলেন, এটা আভ্যন্তরীণ বাণিজ্য, একটা বহির্বাণিজ্য, তাহলে আভ্যন্তরীণ বাণিজ্যের মধ্যে শিল্প অর্থনীতি আমাদের দেশে তাকে নির্ভর করে যে বাণিজ্য, সেটা কতখানি বিকশিত হয়েছে, বিদেশি পণ্য দেশের মধ্যে সরবরাহ করতে গিয়ে সেখানে বাণিজ্যের সম্প্রসারণ কি হয়েছে, এবং এর মধ্যে জনসাধারণের ক্রয় ক্ষমতা বৃদ্ধির মধ্য দিয়ে তার বাণিজ্যের সেবা কতখানি সম্প্রসারিত হয়েছে, এবং তার মেধা সেই কতখানি বিকশিত হয়েছে শিক্ষার মাধ্যমে, মানুষের স্বাস্থ্যসেবা কতখানি সম্প্রসারিত, এই সবগুলি ইন্টিগ্রেটেড। তাহলে একইভাবে যদি আমি অন্যগুলি আলোচনা করব না, যে একইভাবে যদি বিদেশি অর্থনীতির পরিপূরক এর যদি আপনার বাণিজ্য হয়, আর দেশের শিল্প নির্ভর যে বাণিজ্য সেটা যদি সম্প্রসারিত হয়, যেটা আমি আগে বললাম, তাহলে এই জিনিসগুলির একটা আলোচনা এখন হওয়া উচিত ছিল। এখন আপনি আলোচনা যেতেই পারবেন না, কারণ এখন কারখানা বন্ধ হয়ে যাচ্ছে, ওখানে আগুন লাগতেছে, বাসের মধ্যে আগুন লাগতেছে, মানুষের কাজ নাই, কর্মহীন হয়ে যাচ্ছে। ফলে এই যে অবস্থাটা, তার ফলটা কি হবে? রাজনীতি দুর্নীতিগ্রস্ত যে রাজনীতি, দুর্বৃত্তায়িত রাজনীতি সম্প্রসারিত হবে। যেমন এখানে ধরেন যে আগে 5% একদম উপরতলার লোক আর 5% একদম নিচের তলার লোক, সেটা যদি আপনি হিসাব করেন, তাহলে আমরা যেটা দেখি যে 1991-92 সালে সর্বনিম্ন থেকে সর্বোচ্চ ডিফারেন্স ছিল 18 গুণ, এবং এইটা এসে আমরা দেখি 96-97 এসে দেখা যায় এটা 27 গুণ, তারপর দেশে 2001-2 সালে 46 গুণ, আর 2005-6 সালে এসে 84 গুণ। এখন এইটা 100-র কাছাকাছি যাবে। ব্ল্যাক মানি, সেটাও যদি দেখা যায় যে আমাদের অর্থমন্ত্রী যেখানে বলেন যে আমার 42% থেকে 80% আমার এখানে ইকোনমি ব্ল্যাক ইকোনমি, তার মানে কি? ব্যবসা বাণিজ্য তেমনও থাকবে না। কারণ হলো একজন যে যদি সে ব্যবসা করে ল অফ দি ল্যান্ড এটাকে মেনে, তাহলে তাকে নিয়মিত যে ট্যাক্সটা দিতে হবে, যত বেশি টাকা, ওনারা এগুলি ভালো জানেন। তাহলে এখন আপনি বলছেন কি যে আপনি যে টাকাটা উপার্জন করেছেন চোরা পথে 10% ট্যাক্স দিলে হয়ে যাবে। আরেকজন দেখা গেলো যে 20% তার ব্যাংকের ইন্টারেস্ট দিতে হবে, 14-15% তাকে ট্যাক্স দিতে হবে, আর এই লোক ব্যাংকের ইন্টারেস্টও দিবে না এবং সে ওখানে ট্যাক্স ওটাও দিবে 10% দিয়ে চোরা টাকাটা সে কাজে লাগাবে। তাহলে কি করে এন্টারপ্রেনারশিপ ডেভেলপ করবে? ফলে এখানে এই যে প্রক্রিয়াগুলি, সেজন্য বলছিলাম যে আজকে এই আলোচনাটা খণ্ডিত হয়ে যাবে। কারণ একটা নির্বাচন, সেজন্য আমি বহুবার বলছি যে একটা ইলেকশন একটা জাতিকে 10 বছর 20 বছর আগে দেয়, কারণ ইটস এ ডিসকোর্স। কারণ একটা সরকার রাষ্ট্র পরিচালনা করে সেটা অন বিহাফ অফ দি পিপল। তাহলে সেখানে এই যে এতগুলি মন্ত্রণালয় পরিচালনা করেছিল,
তাহলে কি তাদের ফল ছিল, কি তাদের পরিকল্পনা ছিল, কি তার সাকসেস, কি তার ফেলিওর, কারা যাবে সেটা নিয়ে আলোচনা করা কথা এটা আলোচনা, এগুলি কিছুই তো আলোচনা নাই। এগুলি এখন কিছু- আপনি মানুষকে লাগিয়ে দিয়েছেন যুদ্ধের মধ্যে, যুদ্ধের মধ্যে এখন চর দখলের যেটি- যুদ্ধ চলছে। যেটি আজাদ ভাই বলছিলেন। আমি খালেদ ভাই আপনার কাছে আবার একটু আসবো। আমি একটু ডেসক্রিপটিভ একটা সেক্টরের কথা বলি, দেন আপনার কোশ্চেনটা যদি সময় থাকে আপনার। আনিস ভাই, আমি আগে আপনাকে প্রশ্নটা করতে চাই যে আমাদের রাজনীতিবিদদের উপর আমরা অনেকেই ক্ষুব্ধ। আমাদের দর্শকরা যারা আমাদেরকে এসএমএস পাঠাচ্ছেন আজকে সামাজিক ওয়েবসাইটগুলিতে যে প্রশ্নগুলি আসছে সেটা অনেকেই ক্ষুব্ধ। আমার প্রশ্নটা হচ্ছে, রাজনীতিতে যে দুর্বৃত্তায়নের সৃষ্টি হয়েছে, যেটা দর্শকরা বলছেন, আমরাও মনে করছি, এক্ষেত্রে ব্যবসায়ীদের দায় কতটা, এটা যদি আপনি একটু বলেন। আজকের আপনার প্রোগ্রামের নাম কি বলেছিলেন? ব্যবসায় নির্বাচন। ব্যবসায়ী নির্বাচন। ব্যবসায় নির্বাচন। ব্যবসায় নির্বাচন আমরা এটাকে দেখুন, বলতে পারি যে মানে নির্বাচনের আমরা, ব্যবসা। আমি এবং আজাদ, আমরা দুজন ব্যবসা করি, তো ওর জন্য কতটুকু জানি না, ও একটু বেশি সাহসী, আমি একটু কম সাহসী। আমরা যদি একটি কথা বলি এবং সেটি যদি কারো পক্ষে বা বিপক্ষে যায়, তখন আমরা এক ধরনের কালার্ড বলে না বাংলায়, যে উনি অমুক অমুক করেন। জি, আসলে কি, আমরা যারা আমাদের রাজনীতি করেন, রাজনীতি দেশ চালাবে, রাজনৈতিক নেতৃবৃন্দ কিছু আছেন যাদের আমরা অনেক শ্রদ্ধা করি, কিন্তু আজকে তাদেরকে যদি জিজ্ঞেস করেন যে এই যে আজকে এই অবস্থাটা কেন হয়েছে, তো উত্তর হলো গণতন্ত্রের জন্য হয়েছে, উত্তর হলো দেশের জন্য হয়েছে, মানুষের জন্য হয়েছে। তার মানে তারা আমাদেরকে এত ভালোবাসেন, দেশের মাটিকে, দেশের মানুষকে, দেশের গণতন্ত্রকে, যে গণতন্ত্র রক্ষা করতে যেয়ে ওনারা এই মানে নিজের 15 কোটি টাকা খরচ করে নির্বাচন করেন আমাদেরকে মানে সুশাসন দেওয়ার জন্য, আমাদেরকে উন্নতির পথে নেওয়ার জন্য। এটা কি কেউ বিশ্বাস করেন? কিন্তু উপায় নেই, আমাদের এটা মেনেই চলতে হবে। আনিস ভাই, আমি প্রশ্নটা আরেকটু অন্যভাবে যদি করতে চাই, আজকে রাজনীতি একটা ব্যবসায় পরিণত হয়েছে, এই জন্যই আমি এর আপনাকে জন্য জিজ্ঞেস করলাম। ব্যবসায়ীদের দায়ভার দেখেন, কতটুকু? সব সময় বলা হয় যে ব্যবসায়ীরা কেন রাজনীতিতে, তো সেখানে আমার প্রশ্ন, রাজনীতি কি কোনো প্রফেশন? রাজনীতি কি কোনো বেতন দেয়? যারা রাজনীতি করেন আমরা সবাইকে শ্রদ্ধার সঙ্গে বলতে চাই, আমাদেরকে মিসআন্ডারস্ট্যান্ড করেন না। যিনি 15 কোটি টাকা খরচ করে আমাদের ভালোবাসার জন্য যিনি রাজনীতি করেন, তিনি কি সত্যি শুধু এই মানে রাজনীতির জন্য করেন, না ওর পেছনে একটা ব্যবসায়িক মনোবৃত্তি থাকতে পারে বলে আমরা অনেকে সন্দেহ করতে পারি। তার মানে একজন রাজনীতিবিদ তিনি যদি ওকালতি করেন, সেটাও একটা ব্যবসা। তিনি যদি বাড়ি ভাড়া দেন, সেটাও একটা ব্যবসা। সুতরাং ব্যবসায়ীদের জন্য রাজনীতি আজকে ইনফ্লুয়েসড হচ্ছে। তার মানে কম বেশি, মানে আমি তো বলবো 90%, 95% কেউ ছোট ব্যবসায়ী, কেউ বড় ব্যবসায়ী। সুতরাং ব্যবসায়ীরা জন্য রাজনীতিকে ইনফ্লুয়েন্স করবে এটা, বা ব্যবসায়ীরা রাজনীতিকে নিয়ন্ত্রণ করবে, এই সংজ্ঞাটির সঙ্গে আমি একমত নই। তবে আমাকে আপনি একটু সুযোগ দিবেন, আজকে যেহেতু আমরা দুজন ব্যবসায়ী আছি, আমরা রিয়েলি বলতে চাই যে আমাদের এই যে রাজনীতির যেই পরিক্রমা চলছে, এতে আমরা ইকোনমিক্যালি কোথায় গিয়ে দাঁড়াবো, সেটা আপনি আপনার মতো করে আসুন। আনিস ভাই, আপনি নিশ্চয়ই বলবেন। আজাদ ভাই, আমি এই প্রশ্নটা আপনার কাছেও এটার উত্তর জানতে চাইবো যে রাজনীতিবিদরা যে আজকে দুর্বৃত্তায়নের একটা পর্যায়ে পার করছে বলে আমাদের সুশীল সমাজ আমাদেরকে বলে দিচ্ছে, এইটাতে ব্যবসায়ীদের দায় কতখানি? এবং উনি যেমন বললেন যে ব্যবসায়ীরা কেন রাজনীতিতে আসছে, আমি বলতে চাই যে রাজনীতিবিদরা কেন ব্যবসায় যাচ্ছে, সেটাও আপনি একটু আমাদেরকে একটু বলবেন। আমরা একটা বিরতি নিয়ে ফিরছি, আমরা একটু ফিরে আসছি আপনার কাছে। ফিরলাম আজকের বাংলাদেশে। জনাব একে আজাদ, আপনার কাছে জানতে চাইছিলাম যে রাজনীতি যে আজকে খুব লাভজনক হয়ে উঠছে, রাজনীতি করাটাই একটা খুব লাভজনক ব্যবসার মতো ধরা হয়, তো সেই ক্ষেত্রে ব্যবসায়ীদের ভূমিকা কতখানি? দেখুন, এখন দুটো দিক, একজন হলো ব্যবসায়ী আর একজন রাজনীতিবিদ, দুটোকে মিলানো ঠিক হবে না। তো এখন একজন রাজনীতিবিদ থেকে আবার ব্যবসায় চলে আসছেন, আবার ব্যবসার থেকে কেউ রাজনীতি চাচ্ছে, দুটো দিকে একটু আমাকে অ্যানালাইসিস করার সময় দেন। দেখুন, একজন ভালো পলিটিশিয়ান যখন সে একজন সংসদ সদস্য হয়ে গেলেন, তখন তার এলাকায় সে হঠাৎ করে রাতারাতি দেখেন প্রচুর টাকার মালিক হয়ে যাচ্ছেন। তা মালিক হয়ে যাওয়ার পর সে টাকাটা কি করবেন? তখন কোথাও তাকে বিনিয়োগ করতে হয়, আর যখনই সে টাকাটা বিনিয়োগ করেন তখনই কিন্তু সে একজন ব্যবসায়ী হয়ে যান। যেটা জামান ভাই কারেক্টলি বলেছে যে কালো টাকা, এইটাই কিন্তু সমাজের একটা বড় এই করাপশনের সুযোগ করে দেয়। অ্যাকাউন্টেবিলিটি যেটা থাকে না, যার আয়ের কোনো উৎস নাই। আমরা এফবিসি সাইড থেকে বিভিন্ন ব্যবসায়ী সমাজ, শুনেন, আমরা বিভিন্ন সোর্সের থেকে টাকাগুলো আসে। মনে করেন আমি একটা দেই, একটা যখন নির্বাচিত হন একজন সংসদ সদস্য, তার এলাকায় যত ডেভেলপমেন্ট কাজ হয়, সবাই না, আমি সবাইকে ঢালাওভাবে বলতে চাচ্ছি না, কিছু কিছু
তখন বেশিরভাগ, তার কাছ বেশিরভাগ। থেকে একটা পার্সেন্টেজ উনি ওই সংসদের পান, কারণ তার মাধ্যমে সমস্ত বিলগুলো পেতে হয়, কন্ট্রাক্টর যান। তখন মনে করেন সে 50 থেকে 60 কোটি টাকার মালিক হয়ে গেল। সে 60 কোটি টাকার মালিক, কিন্তু আয়ের কোনো উৎস নাই। তার আয়ের যদি ইনকাম ট্যাক্সে সে দেখাইতে পারবে না তার সোর্স অফ আর্নিংটা কি, সে তখন করেন কি বিভিন্ন নামে বেনামে ব্যবসা শুরু করে দেন। যখন সে এইভাবে রাজনীতির থেকে ব্যবসায় আসতেছে, আবার ব্যবসায়ীর থেকে কারা রাজনীতি যাচ্ছেন, সব জায়গায় কিন্তু ভালো এবং মন্দ আছে। আমি ঢালাওভাবে সবাইকে বলতে চাচ্ছি না। দ্যার ইজ সৎ পলিটিশিয়ান। আমি যত সৎ পলিটিশিয়ানের মধ্যে, তার মধ্যে আই উড লাইক টু রিকগনাইজ মিস্টার খালিকুজ্জামান। উনি কিন্তু আইডেন্টিফাই অ্যাজ এ সর্বহারা, নিজেকে হি ডিক্লেয়ার হিমসেলফ আমি সর্বহারা, বিকজ আই ডোন্ট হ্যাভ এনি পার্সোনাল প্রপার্টি। ওনার কিন্তু নিজস্ব কোনো প্রপার্টি নাই। উনি রাজনীতিকে ব্যবসা হিসেবে নেননি, রাজনীতিকে রাজনীতি হিসেবে নিয়েছেন। আর আজকে দেখেন আমাদের ব্যবসায়ের মধ্যে থেকে যখন একজন প্রচুর তার ইচ্ছা হয় যে আমি সমাজসেবা করি, এবং সে ব্যবসায় গিয়া রাজনীতিবিদ ওখানে গিয়া কিন্তু আরও কিন্তু মহা ধুমধামছে, আরও সুযোগ সুবিধা নিয়ে আরও মানে কালো টাকার আরও উৎস হচ্ছে, আরও দুর্নীতি বাড়াই দিচ্ছেন। তার কারণ কি? সমাজে আজকে রন্ধে রন্ধে দুর্নীতি বেড়ে যাচ্ছে, তার মানে জবাবদিহিতার অভাব। একজন রাজনীতিবিদ তার যেমন জবাবদিহিতা নাই, একজন ব্যবসায়ীর তারও যেমন জবাবদিহিতা নাই, যার কারণে সমাজে দুর্নীতি বেড়ে যাচ্ছে এবং ব্যবসায়ী রাজনীতি হয়ে যাচ্ছে, রাজনীতিকে কলুষিত করছেন, আবার রাজনীতিবিদ ব্যবসায়ী এসে কলুষিত করছেন। এই যে সমাজের দুর্নীতি, এর থেকে বেরোইতে হইলে আমাদের দরকার জবাবদিহিতা নিশ্চিত করা, একটা নিরপেক্ষ দুর্নীতি দমন ব্যুরো করা, যেটা আমাদের সরকারের থেকে টোটালি আইসোলেটেড থাকবে, এবং আইনের শাসন প্রতিষ্ঠা করা, সমাজের প্রতিটা জায়গা, যিনি রাষ্ট্রের প্রধান নির্বাহী থেকে শুরু করে সর্বনিম্ন পর্যন্ত সবার জবাবদিহিতা নিশ্চিত করা। আজকে সরকারের উনি আজকে যে মাননীয় প্রধানমন্ত্রী, উনি নিজে কিন্তু ওনার এই যে ইলেকশন ম্যানিফেস্টো দিয়েছিলেন যে নির্বাচিত হলে প্রত্যেকের তার সম্পদের হিসাব উনি দিবেন, কিন্তু আজ পর্যন্ত সুপ্রিম কোর্টের জাজের থেকে 2-3 জন মাত্র তাদের সম্পদ দিয়েছিলেন, বাকিরা দেন নাই। কোনো মন্ত্রী তো দেন নাই, আর অনেকে আজকে দেন নাই, নিশ্চিত করতে পারেন। এইটা নিশ্চিত করতে পারলে আমি মনে করি দুর্নীতি অনেকটা রোধ করা সম্ভব হবে, সে ব্যবসায়ী হোক আর রাজনীতিবিদই হোক। জনাব কমরেড খালিকুজ্জামান, আপনারা বিভিন্ন সময়ে অভিযোগের সুরে বলেছেন যে ব্যবসায়ীরা দেশের রাজনীতি নিয়ন্ত্রণ করছেন, বেশিরভাগ সংসদ সদস্যই কোনো না কোনোভাবে ব্যবসায়ী, কিন্তু রাজনৈতিক সংকট নিরসনে বিগত 2-3 দশকে ব্যবসায়ী নেতাদের কোনো উদ্যোগী আমরা কাজে আসতে দেখিনি। কেন আপনি বলতে পারবেন একটু, জনাব খালিকুজ্জামান? প্রথম কথা যেটা আমরা বলছি যে যারা ইলেক্টেড হয়ে যাচ্ছেন পার্লামেন্টে, তার মানে তারা হলো আইনসভার সদস্য। তাদের কাজ হলো আইন প্রণয়ন করা, জনগণের গণতান্ত্রিক অধিকার সংরক্ষণ করা এবং সম্প্রসারিত করার জন্য আইন প্রণয়ন করা এবং রাষ্ট্রীয় নীতিমালাগুলি নির্ধারণ করা। অর্থাৎ ব্যবসা তিনি করবেন না, ব্যবসা কোন নীতির দ্বারা পরিচালিত হবে। এখন সেটা কতখানি রাষ্ট্রের নিয়ন্ত্রণ থাকবে, কতখানি মুক্তবাজার থাকবে, বা সেটা কোন ধরনের একটা সোশিও ইকোনমিক সিস্টেমের মধ্যে সেটা অপারেট করবে, তাহলে এইভাবে এই নীতিমালাগুলি তিনি নির্ধারণ করবেন। কিন্তু এখন যে কথাটা আমাদের এই যে ব্যবসায়ী আজাদ সাহেব বললেন যে এটা হলো যে আসলে তো জবাবদিহিতার কোনো ব্যাপার নাই, এখন এরা শুধু তা না, এই এমপি সাহেবরা তারা দেখা যাচ্ছে যে তারা একটা এলাকায় যেমন উপজেলা সেটার উপর নিয়ন্ত্রণ করেন, এবং বিভিন্ন যে ওই ব্যবসার কথা বললো, কারণ এটা তার তো এই জিনিসের সঙ্গে কোনো যোগাযোগ থাকার কোনো প্রশ্নই ওঠে না। কীভাবে তারা সেখানে যুক্ত হয়ে যান, তার তো পলিসি, অর্থাৎ বিজনেস পলিসিটা সে ডিসাইড করবে, সেটা ডিক্টেট করবে। তা কিন্তু উনি তো ব্যবসার মধ্যে আসতে পারেন না। তো ফলে এখানে যে জিনিসটা আসছে সেগুলো আমাদের গোড়ার মধ্যেই তো গলদ হয়ে যাচ্ছে। যে একটা হলো যে তারা আইনসভার সদস্য, কিন্তু এরা দেখা যাচ্ছে যে কালভার্ট হবে এলাকায়, ওখানে একটা ডেভেলপমেন্ট ওয়ার্ক হবে, স্কুল কমিটি, কলেজ কমিটি, সেটারও উনি নেতা থাকবেন এবং উপজেলার সমস্ত কাজ তদারকি করবেন, ব্যবসা বাণিজ্য সেগুলির মধ্যে তারা একটা এই যে বিষয়গুলি চলছে। তার মানে এখন দেখেন ওই যে দুর্নীতির কথা বললো, কদিন আগে একটা আইন করলো, সেটা এখন কি সরকারি কর্মকর্তাদের তাদের দুর্নীতির ব্যাপারে সরকারের অনুমোদন ছাড়া মামলা করা যাবে না। এটা কি অর্থ, এটা কি মেসেজ দেয়? কারণ এই রাজনৈতিক ব্যক্তিত্ব তারা দুর্নীতি করার সময় এই আমলারা যুক্ত হয়, ফলে তাদেরকে যদি সে প্রোটেকশন দেয় তারাও তার দুর্নীতির কাজে সাহায্য করবে। তাহলে এই আইনটা আসলে এই জায়গায় ব্যাখ্যাটা হয়। তাহলে এখানে তো অ্যাভাব ল তো কেউ উঠতে পারে না। তাহলে এখানে সরকারি কর্মকর্তাদের জন্য এক আইন আর অন্যদের জন্য এক আইন। এখন যেটা আপনি প্রথম বললেন যে একজন রাজনীতিবিদ উনি ব্যবসায়ী, এরা যখন ব্যবসা করে তাদের স্টেক আছে। আমি তারা সব ব্যবসায়ী ফেয়ার ব্যবসা করে আমি সেটা বলবো না, কিন্তু তারপরেও সে ঝুঁকি নিয়ে কাজ করে। তাহলে এখন এদের তো কোনো পুঁজি লাগে না। তাহলে সে যদি 1 কোটি টাকা বা 5 কোটি টাকা দিয়ে যদি এমপি হয়, তাহলে 50 কোটি টাকা সে পরবর্তীকালে কামাই করবে। এত ইজি আর্নিংয়ের রাস্তা তো কোথাও নেই।
এমন কোনো বাংলাদেশে এ ব্যবসা নাই যে সেখানে আপনি ঘরে বসে সেখানে শুধু টাকা 1 কোটি টাকা খরচ করে 50 কোটি টাকা কামাই করবেন। কণ্ঠ মিডিয়া বলবো যে আমরা ভয় বলতে পারি না, কিন্তু আপনারা সবসময় বলেন বা ওনারাই সুশীল সমাজ বলে যে রাজনীতি সবচাইতে বড় ব্যবসা এবং রাজনীতি সবচাইতে সেফ ব্যবসা। ইনভেস্টমেন্ট কম, রিটার্ন কনফার্ম, রেট অফ রিটার্ন 1000%, যেখানে নো রিস্ক। অথচ এটা হলো ভার্চুয়ালি শুধু একটু কষ্ট করে মানে হইতে হবে, একটা জায়গায় আসতে হবে, ঠিকমতো চেয়ারে কোনো একটি পদে থাকতে হবে যাতে একটি কার্ড পাওয়া যায়। অথচ সবটা উল্টা হওয়া দরকার। রাজনীতি হচ্ছে সমাজের পরিচালিকার শক্তি। রাজনীতি তবে এটাও ঠিক যে রাজনীতিবিদ ছাড়া বা রাজনীতি ছাড়া ওটাও এক ধরনের ডেভেলপমেন্টের সঙ্গে কাজে আসে, না হলে কাজ হতো না। কাজ হয় বলেই ওগুলো হয়। খালেক হোসেন ভাই, আপনি যদি খুব সংক্ষেপে একটু বলতেন যে এই ব্যবসায়ীদের নেতাদের উদ্যোগ কেন কাজে আসছে না, আমরা কাজে আসতে দেখছি না কেন? কোনো সংকট নিরসনে, কোনো এই যে এখন একটা যে একটি অবস্থা, যে সেই অবস্থাটা মানে একটা গিট্টুটা খুলছে না কেন? এটা যেহেতু এটার মধ্যে একটা সিন্ডিকেশন আছে, আচ্ছা, ফলে যেহেতু এরা কম্পালশনেই হোক অথবা স্বতঃপ্রণোদিতই হোক, তাহলে এই করাপ্ট যে পলিটিক্স, একটা দেশের রাজনীতি হলো সমাজের পরিচালিকার শক্তি। একটা গাড়ির যেমন ইঞ্জিন থাকে এবং বগিগুলি সে টেনে নেয়, তেমনি রাজনীতি সমাজকে টেনে নেয়, সমাজকে পরিচালনা করে। ফলে সেখানে যখন এই রাজনীতির মধ্যে যখন দুর্বৃত্তায়ন আসে, দুর্নীতিগ্রস্ত যখন হয়, তার বাইরে কিন্তু এই বিভিন্ন অংশের মানুষগুলি থাকতে পারে না। তখন এই যে এরাও তার সঙ্গে যুক্ত হয় এবং এই যুক্ত হয়ে তখন একটা সিন্ডিকেশন ডেভেলপ করে। যেই প্রক্রিয়ার মধ্যে যখন তারা ঢুকে যান এই ব্যবসায়ীরা, তখন কি হয়, সে মনে করে যে আমি একটা আনডিউ অ্যাডভান্টেজ নেব, আর তারাও তখন মনে করে যেদেরকে আমি কাজে লাগাবো। আমি উত্তরটা দিতে চাই, আমি পুরোপুরি এগ্রি করি না, কারণ আমি এবং আজাদ সাহেব আমরা বিশেষ করে গত যখন এই ধরনের একটি সমস্যা হয়েছিল বা এবারও যখন সমস্যা হচ্ছে, আমরা কিন্তু এই প্রক্রিয়াগুলোর সঙ্গে যুক্ত থাকি। হয় না যেটি আমার ব্যক্তিগতভাবে মনে হয় যে একটি পর্যায়ের পরে রাজনীতিবিদরা নিজেদের জায়গাটি ছেড়ে, নিজেদের চাওয়াটি ছেড়ে ব্যবসায়ীদের ইনফ্লুয়েন্সড হন না, কারণ দুজনই মানে ব্যবসায়ীরা একটি জায়গার পরে আর পারে না। ব্যবসায়ীদের আজকে বিশেষ করে বাংলাদেশে সব কিছুই মোটামুটি রাজনীতিকরণ। আপনি আমাদের মধ্যে ধরেন 2 ভাগ আছে, আপনাদের মধ্যে ধরেন 2 ভাগ আছে, 5 ভাগ আছে না, রাজনীতিবিদদের মধ্যে 50 ভাগ আছে। আমরা যখন বিরোধী দলের কাছে যাচ্ছি সবাই মিলে যাচ্ছি, আমরা যখন সরকারি দলের কাছে সবাই মিলে যাচ্ছি। কিন্তু এই যে একটা এফোর্ট, যে আমাদের কাছে তো কোনো লিগ্যাল অথরিটি নেই, যেটা বা আমরা তো রাস্তায় নেমে সংগ্রাম করতে পারি না, একটা জায়গা পর্যন্ত আমাদের প্রচন্ড চাপ আমরা সৃষ্টি করতে পারি, কিন্তু সেই চাপটি যে একেবারে কার্যকরী হবে সেটা রিয়েলি ডিপেন্ড করে যে রাজনীতিবিদদের নিজেরা কিভাবে নিজেদের আরাধ্য জায়গাটিতে যাবেন, সেখানে আমরা কতটুকু ইনপুট দিচ্ছি তার উপর। আমার মনে হয় যে এতটা মানে দূরবর্তীভাবে কথা বলার এখন আর কোনো সুযোগ আছে কিনা, আপনি আরেকটু সরাসরি বললে ভালো হতো। মানে অনেক কিছুই বোধহয় লস্ট ইন ট্রান্সলেশন হবে আর কি, যে আপনার কথার ক্ষেত্রে, কারণ আরাধ্য জায়গা, আপনি যদি আপনার ওই অরিজিনাল ইয়েতে আসতেন যে এই মুহূর্তে দেশের অবস্থা অর্থনৈতিক সংকটের কোন জায়গায় দাঁড়িয়ে, সেটা যদি একটু বলতেন আমাদের একটু। যেহেতু সবচেয়ে বড় এক্সপোর্ট সেক্টর যেটা, আমরা আজকে 20-22 বিলিয়ন ডলার এক্সপোর্ট করে গার্মেন্টস বা এক্সপোর্ট সেক্টর মাত্র 10%-এর মতো জিডিপিতে আমরা কন্ট্রিবিউট করি। 4 দিনের স্ট্যাটিস্টিক্স বলি আপনাকে, গত 4 দিনের 1 ডিসেম্বর থেকে 4 ডিসেম্বর 10টা ফ্যাক্টরির স্ট্যাটিস্টিক্স হলো, অর্ডার ক্যান্সেলেশন হয়েছে 3.96 লাখ টাকার, ডিসকাউন্ট হয়েছে 1.08 লাখ ডলারের, টাকার না। এয়ার শিপমেন্ট হয়েছে গত 10 মাসে 1,32,043 টন, যার ভ্যালু হলো 4,000 কোটি টাকা। হ্যাঁ, আর এই ডিলের জন্য গত 4 দিনে 27 লক্ষ ডলারের ক্যান্সেলেশন হয়েছে। 4 দিনে এয়ার শিপমেন্ট হয়েছে 3.08%। আজকে কি হচ্ছে? আজকে চিটাগং থেকে অ্যাভারেজ 1300 ট্রাক ঢাকায় আসে অথবা চিটাগং শহরে যায়, সেখানে 300 ট্রাকও যেতে পারছে না। ঢাকা থেকে 1000 ট্রাক হয়তো ডেইলি এক্সপোর্ট হয়, সেখানে হয়তো 100 ট্রাকও যেতে পারছে না। জায়গা নেই ফ্যাক্টরিতে, প্রোডাকশন হচ্ছে না ফ্যাক্টরিতে, এক্সপোর্ট হচ্ছে না। এই 2 মাসের এই এক্সপোর্টের যে রেজাল্ট হচ্ছে 77%, 76.77% আপনার ওভারনাইট মানে বেতন বেড়েছে, ঠিক আছে, যেটা দিতে হবে। কাস্টমাররা উইথড্র করছেন নিজেদেরকে যে বেতন দেবেন না। একটি স্ট্যাটিস্টিক্স, এই মাসে আমাদের গ্রোথ, আজাদ সাহেব যেটা বলেছেন, গত কয়েক মাসের ভালো নামা শুরু করেছে 2.96%, যেখানে ইন্ডিয়ার এই মাসের গ্রোথ 31.34%, ভিয়েতনামের গ্রোথ 30%, ভিয়েতনামের গ্রোথ 30%, বাংলাদেশের 2.9%। তার মানে
ইকোনমি বড় একটা ফ্যাক্টর হলো আমরা যদি মুভ করি, বাজার মুভ করে, খাওয়া মুভ করে, 50টা ইন্ডাস্ট্রি মুভ করে, এই সবগুলো জায়গায় কিন্তু প্রোডাকশন কম হচ্ছে। গ্রামে আপনার প্রোডাকশন হচ্ছে, সেই ফসলটা শহরে আসতে পারছে না, সবজিটা শহরে আসতে পারছে না, আপনি আপনার এক্সপোর্ট পাঠাতে পারছেন না, জুতার দোকান কোনো টাকা বিক্রি করতে পারছে না, যারা রিটেইলার তাদের কোনো বিক্রি না, সবজিটা শহরে আসতে পারছে না, আপনি আপনার এক্সপোর্ট পাঠাতে পারছেন না, জুতার দোকান কোনো টাকা বিক্রি করতে পারছে না, যারা রিটেইলার তাদের কোনো বিক্রি হচ্ছে না, আপনি বাজারে কাপড় কিনতে যাচ্ছেন না, আপনি শুধু কি কিনতে যাচ্ছেন, সবজি কিনতে যাচ্ছেন, অথবা প্রত্যেক দিনের খাওয়াটা কিনতে যাচ্ছেন। তার মানে কত বড় একটা ইকোনমিক এফেক্ট। আর 1 মাস যদি এভাবে চলে, খালেদ আমি বলছি, অনেক শ্রদ্ধা, উনি ইকোনমিক্স অনেক ভালো বোঝেন, আর 1 মাস যদি এভাবে চলে, ইউরোজোন যেভাবে ফল করছে, ইউরোপিয়ান দুটো কান্ট্রিতে যেভাবে স্লো ডাউন করছে, আমেরিকায় যেভাবে এফওবি কমছে, আর 1 মাস যদি আমাদের এরকম চলে, এই অর্থনৈতিক এই জায়গাটিতে বাংলাদেশের ইন্ডাস্ট্রি আবার ইকোনমি ঘুরে আসতে অনেক কষ্ট হবে। যারা চালাবেন তারা আরো বেশি। এই ব্যাপারে যদি আজাদ ভাই কিছু যোগ করা থাকে, আমরা একটু বিরতি নিয়ে ফিরছি। আজাদ ভাই, আপনি যদি কিছু যোগ করেন, ব্যবসায়ীদের উৎকণ্ঠার কথা আপনি যদি কিছু বলেন, আমরা ফিরছি। ফিরলাম আজকের বাংলাদেশে। জনাব একে আজাদ, ব্যবসায়ীদের উৎকণ্ঠার কথা এবং একটি খাতের অবস্থার কথা বলছিলেন জনাব আনিসুল হক। আমাদের দর্শকরা কিন্তু জানতে চাইছেন যে এইসব উৎকণ্ঠার কথা আপনারা বেগম খালেদা জিয়া এবং শেখ হাসিনাকেও গিয়ে বলেছিলেন, তাদের মনোভাব দেখে কি মনে হয়েছিল সেটা যদি একটু বলেন। যে তারা আমাদের কাছে মনে হয়েছে 2 জুন তার অবস্থানে অনড়, তারা যে বিশ্বাস তাদের মধ্যে আছে, তারা সেটা নিয়ে সেখান থেকে তারা বিচ্যুত হবেন না। মাননীয় প্রধানমন্ত্রী, তার বক্তব্য হচ্ছে যে তার আমলে যত নির্বাচন হয়েছে প্রত্যেকটা নির্বাচনই সবার কাছে গ্রহণযোগ্য হয়েছে, নিরপেক্ষ হয়েছে, কারো কোনো কোশ্চেন হয় নাই। অতএব ভবিষ্যতের নির্বাচনও গ্রহণযোগ্য হবে এবং কোনো ইম্পার্শিয়াল হবে। অতএব বিরোধী দলের ভয় পাওয়ার কোনো কারণ নাই। আর কোনো অনির্বাচিত সরকারের কাছে আমি ক্ষমতা হস্তান্তর করব না। অতীতের অভিজ্ঞতা বলে অনির্বাচিত সরকার একবার ক্ষমতা পেলে তারা আর ক্ষমতা হাতছাড়া করতে চায় না, তারা প্রলং করতে চায় এবং তারা বিভিন্নভাবে নতুন নিয়ম কালাকানুনের মাধ্যমে ক্ষমতাকে দীর্ঘস্থায়ী করতে চায়। অতএব অতীতের অভিজ্ঞতার আলোকে আমরা অনির্বাচিত হাতে ক্ষমতা দেব না। অতএব আমার এখানে অ্যাট এনি সার্কামস্টেন্সেস আমার একটা কনস্টিটিউশনাল বাধ্যবাধকতা আছে, আমার এই টাইম ফ্রেমের মধ্যে আমার নির্বাচন করতে হবে। আমরা প্রশ্ন করেছিলাম যদি টার্ন আউট বেশি না হয়, মানে ওনাকে না, ওনার দলের লোকদেরকে এবং অ্যাটর্নি জেনারেল সাহেবকে আমি প্রশ্ন করেছি যে কত পার্সেন্ট ভোটার আসলে ইলেকশনটা গ্রহণযোগ্য হবে। উনি বলে কনস্টিটিউশনতে এরকম কোনো উল্লেখ নাই, এনি পার্সেন্টেজ টার্ন আউট হইলেই দ্যাট উইল বি অ্যাকসেপ্টেবল টু আস। আজাদ ভাই একটু যদি বেগম জিয়ার কথা বলেন। আচ্ছা, পাশাপাশি বিরোধী দলের নেত্রীর কাছে আমরা গেছি, উনি বলে দেখেন যে অতীতে এই বর্তমান সরকার তারা কেয়ারটেকার গভর্নমেন্টের জন্য আন্দোলন করেছে, তারা আমার সরকার আমরা কেয়ারটেকার করেছি এবং হাইকোর্টের যে রায় দিয়েছে সেখানেও বলা আছে পরবর্তী আরো 2টা ইলেকশন হবে কেয়ারটেকার আন্ডারে, তারপরে একটা ইনস্টিটিউশন তৈরি হলে আবার তখন আর দরকার হবে না। তাহলে তো আমাদের এখন আমরা কেয়ারটেকার ছাড়া আমরা মনে করি না বর্তমানে সরকারের অধীনে নির্বাচন সুষ্ঠু হবে এবং সবার কাছে গ্রহণযোগ্য নির্বাচন হবে না। অতএব কারচুপি হওয়ার প্রচুর সম্ভাবনা আছে, আমরা এই সরকারের আন্ডারে নির্বাচন যাব না। আমরা কেয়ারটেকারের থেকে তারা সরে এসছে, তারা বলছে ঠিক আছে নির্বাচিত সরকার হবে। এখানে তো এখন তারা মনে করে মাননীয় প্রধানমন্ত্রীর ক্ষমতাটা কিছুটা কাটছাট করলে তারা নির্বাচনে আসবে, এরকম একটা পর্যায়ে তারা আসছে। মানে মাননীয় প্রধানমন্ত্রীর ক্ষমতার কিছুটা কাটছাট করলে তারা আসবে এরকম এই ধরনের একজন আইনজীবী উনি একটা ওপিনিয়ন দিয়েছেন তাদের পক্ষ থেকে যে তারা এরকম আসে। কিন্তু আমি মনে করি না যে বর্তমান সরকার তাদের অবস্থান থেকে একটু সরবে এবং এটা না হলে এবং তার অবস্থান থেকে তিনি হয় কি, আমরা যখন এই ধরনের অনেকে মিলে যাই, যার কাছেই যাই, বিশেষ করে রাজনৈতিক নেতৃবৃন্দের কাছে, এটা মানুষের স্বাভাবিক এক ধরনের মানে ইনস্টিংক্ট যে উনি ওনার কথাটাই শুনতে চান।
উনি ওনার সাপোর্টটাই শুনতে চান এবং ওনার কথাগুলোই জি। আমাদের কাছ থেকে বেরিয়ে আনতে, আমাদের কাছ থেকে সাপোর্ট চান, আমাদের কাছ থেকে আসুক। সুতরাং যেভাবেই আমরা আমাদেরগুলো মানে আমাদের দাবিগুলো প্লেস করেছি দুই জায়গাতেই তারা নিজেদের মতো করে যুক্তি দিয়েছেন এবং তারা ন্যাচারালি চান যে ব্যবসায়ীরা যখন আসছে আমরা তাদেরটাই বলি যে সেটাই ভালো বা সেটাই রাইট। কিন্তু আবার ব্যবসায়ীদের পক্ষ থেকে যেমনি কেউ কোনো সমাধান দিতে পারেন না, যাদের কোনো স্টেক নেই তারা সমাধান দিতে পারেন। আমরা তো রাজনৈতিক সমাধান দেওয়ার জন্য না, আমরা শুধু আমাদের অ্যাপিলটাই করতে পারি। সুতরাং কিন্তু আপনার এটাকে মনে আমি হচ্ছে- অরণ্য রোদন বলবো না, কিন্তু এটাকে আমি বলবো যে এক ধরনের চাপ আমরা সৃষ্টি করেছি, জনসাধারণের মধ্যে অনেক আশার সৃষ্টি হয়েছে, কিন্তু যে এটা যে খুব বেশি কিছু কাজ হয়েছে সেটা না। আমরা আজকেও নিজেরা কথা বলেছি, আমরা আবার নিজেরা বসতে চাই, আমরা আবার দুজনের কাছে যেতে চাই কিন্তু বিভিন্ন কিছু খুব নিয়ে। জনাব খালেকুজ্জামান ভাই, আপনারাও গিয়েছিলেন দুই নেত্রীর কাছে, আপনার কি উপলব্ধি, যেগুলি আমরা জেনেছি সেগুলির বাদে কি কোনো উপলব্ধি আছে, মানে অনর অবস্থানের বাইরে কোনো অবস্থান কি আছে? না, ওনাদের কথা তো শুনলেন যে ওনারা প্রধানমন্ত্রী ওনার কথা বলেছেন, বিরোধী নেত্রী ওনার কথা বলেছেন, আর দেশবাসীর কথাটা সেখানে আমরা এই যে গীতা সেন বলেছেন, জি অগ্নিদগ্ধ একজন মানুষ, জি তিনি 16 কোটি মানুষের মনের কথা, প্রাণের কথা সেটা উচ্চারণ করেছেন যে আমি হাসিনারও চিনি না, খালেদারও চিনি না, আপনারা আমরা আমাদের অসুস্থ মানে না। রাজনীতি চাই না, একটা সুস্থ রাজনীতি চাই। বলছে আমরা আপনাদের তৈরি করি, আপনারা আমাদের তৈরি করেন না, আপনাদের খাওয়া আমরা খাই না, আমার স্বামীটা উপার্জনটা আমি খাই, কিন্তু আপনারা আমাদের পোড়ায় মারেন। এটা হলো পিপলস ভয়েস। আমরা ওখানে যখন আমরা কথা বলেছি সেটা হলো অনেকে এটাকে অনেক মিসইন্টারপ্রেট করেছেন, আমরা কিন্তু সেখানে আমাদের বলার চেষ্টা করেছি যে আপনারা কে কার ক্ষমতার প্রদর্শন করবেন নাকি জনগণের মতামতের প্রতিফলনটাকে সামনে নিয়ে আসবেন। আপনাদের কাছে কি মনে হচ্ছে, ওনাদের মনোভাবটা কি, আপনার কাছে কি মনে হয়েছে? যেটা এরা বললো একই কথা। অনর, এর বাইরে আর কোনো কিছু নাই, আমার চাই, বাকি সব মেনে নিতে রাজি আছি। মানে উনারা উনাদের অবস্থানে একদমই অনর আছে। মানে সেটা আমরা হাসতে তো বলছিলাম যে এখন প্রবলেম হলো যে ক্ষমতার বাইরে কেউ যেতে চাচ্ছে না, আচ্ছা, ক্ষমতার বাইরে যাওয়াটা থাকবেন এখন না। কত- তাহলে এখন যদি এটা করা যেত, কারণ এখন দুজনকে প্রধানমন্ত্রী করার উপায় কি? তাহলে আমরা একটা ঠাট্টা যে চলে সবাইকে বলছিলাম প্রধানমন্ত্রী করে না, একজন মর্নিং প্রাইম মিনিস্টার, একজন ইভিনিং প্রাইম মিনিস্টার, এটা হয়েছে করলে কি খালেক, আমার মনে হয় কি AMPM খালেক ভাই, যে দুটো দলই ভাবছেন যে মানে উইথ অ্যাপোলজি, এটা তো সাধারণ মানুষের আমাদের ধারণা হতেই পারে যে আমাদের পক্ষে হারা চলবে না, হারাটা এফোর্ড করা যায় না, হারা এরপরে- এফোর্ট করা যায় না, কারণ মানে দুই হারলে দলই পরে যে- যেভাবে হারলে পরে তার যে ফলাফল যেভাবে ডিসক্রাইব করেন তাতে ইট উইল বি ভেরি কস্টলি। সুতরাং শেষ মুহূর্ত পর্যন্ত দুজন তাদের জায়গায় থাকবেন বলেই মনে হচ্ছে, এবং তারা যে ঘোড়ায় চড়েছেন কোথায় যে এ ঘোড়া থেকে নামা হবে এটা আমি জানি না। জনমানে ছিল খুব দ্রুত আপনি যদি বলতেন যে মানে যে কারখানা ভিত্তিক যে নাশকতাগুলি করা হচ্ছে সর্বশেষ স্ট্যান্ডার্ড গ্রুপের যে পোশাক কারখানা, এর সাথে রাজনৈতিক পরিস্থিতির কোনো যোগসূত্র আছে কিনা? সরাসরি বলা মুশকিল যে রাজনৈতিক কোনো পরিস্থিতির যোগসূত্র আছে কিনা। যেভাবে আমাদের কারখানাগুলো চলে সেটা হলো যে আজকে স্ট্যান্ডার্ড দেখেন, এই উপমহাদেশের একটি অন্যতম কারখানা, এই উপমহাদেশের, এবং এমন এমন গার্মেন্টস কাস্টমার আছে যারা হয়তো 1-8টা ফ্যাক্টরি থেকে কেনে, 18,000 শ্রমিক, কারো কোনো অভিযোগ নেই। হ্যাঁ, কিন্তু একটি ফ্যাক্টরি চালাতে হলে কিছু তো যারা থাকে, যাদেরকে বের করতে হয়, যাদের চাকরি খেতে হয়, তারা আবার লোকাল অ্যাডমিনিস্ট্রেশনে যোগাযোগ করে, আবার এলাকার পলিটিক্স থাকে, এর সঙ্গে এলাকার রাজনৈতিক বড় কোনো যোগসূত্র আছে আমি হয়তো বলবো না, কিন্তু স্যাবোটেজ প্রত্যেক দিন কেউ না কেউ চিন্তা করে, যার স্বার্থ যেখানে জড়িত চিন্তা করে। আজাদ সাহেবের দিকে তাকিয়ে দেখেন, কতগুলো ফ্যাক্টরি কতবার তার পুড়েছে। তার ফ্যাক্টরি কি বাংলাদেশের কোনো ফ্যাক্টরির চেয়ে খারাপ? কম টাকা দেয়? কেউ না কেউ খেলছে। এবং আজকে যেই ক্ষতি হলো, আজকে বড় বড় কাস্টমাররা ভয় পাচ্ছেন। একটা কাস্টমারের নাম বলবো না, সে বলছে যে তোমাদের দেশ থেকে আমরা 30% তুলে নিয়ে গেলাম, ফর্মালি বলেছে, এবং অন্য কাস্টমাররা ভয় পাচ্ছে। কারণ এর রেজাল্টটা কি? এর রেজাল্ট হলো আগামী 2 বছর একটা কাস্টমার তার উপরে যে প্ল্যান করেছে, এই 2 বছর কিন্তু তার স্টোরে মানে এখনই সাফার করছে। এই ক্ষতিটা তো লিনিয়ার ক্ষতি না। আজাদ ভাই, আপনি যদি একটু যোগ করতেন, আমরা একটা বিরতিতে যাবো, যে এটা রাজনৈতিক যোগসূত্র আছে কিনা কারখানায় নাশকতাগুলি করার, কিছু এর কি রাজনৈতিক যোগসূত্র আছে বলে আপনি মনে করেন? বিরতির আগেই জি। আচ্ছা, না আমি মনে এলাকার পলিটিক্স আছে, মানে লোকাল পলিটিক্স, স্থানীয় স্থানীয় রাজনীতি। পলিটিক্স এটা আছে, ইনভলভ আছে। কারণ স্থানীয় অনেক ব্যবসা, লোকাল ব্যবসার সাথে তারা জড়িত। যখনই না পায়, চাকরিচ্যুত শ্রমিক, যেটা আনিস ভাই কারেক্টলি বলেছে, তারাও কিছু জড়িত। সবকিছু মিলেই এটা কিন্তু করেছে। প্রশাসনের দুর্বলতা এক্ষেত্রে? অবশ্যই প্রচুর দুর্বলতা আছে। প্রফেশন এখানে তারা যদি একটু সজাগ হতো, যে একটা বিরাট একটা আর্নিং, তারা যদি আগের থেকে গোয়েন্দা নজরদারি থাকতো, তাহলে কিন্তু এটা হতো না। এবং তারা জানেও, অনেক সময় জেনেও
কোনো ওই বললাম যে অ্যাকাউন্টেবিলিটি অ্যাবসেন্ট সমাজের সমস্ত জায়গায়, শুধু আইন শৃঙ্খলা বাহিনীর মধ্যে না, সমস্ত জায়গায় অ্যাকাউন্টেবিলিটি নিশ্চিত করতে। আজাদ ভাই, আমরা একটা বিরতি নিই, বিরতি পর ফিরে এসে খালেকুজ্জামান ভাই আপনার কাছ থেকে জানতে চাইবো যে আপনি এখনো কোনো আশার আলো আদৌ দেখেন কিনা। আমরা একটা বিরতি নিচ্ছি, বিরতির পর ফিরবো খালেকুজ্জামান ভাইয়ের কাছে। ফিরলাম আজকের বাংলাদেশে। কমরেড খালেকুজ্জামান, আপনার এখনো কোনো আশা আপনার মনে আছে কিনা? কোনো আলো, আশার আলো আমাদের দর্শকরা জানতে চাইছেন আসলে। প্রথম কথা হলো যে একটা মুক্তিযুদ্ধ করা জাতি, 250 বছর ধরে যে জাতি সংগ্রাম করেছে ব্রিটিশ উপনিবেশের বিরুদ্ধে, পাকিস্তানি উপনিবেশের বিরুদ্ধে, এবং মুক্তিযুদ্ধ করে, সশস্ত্র যুদ্ধ করে যে দেশ স্বাধীন হয়, সেই জাতি ধ্বংস হয়ে যায় না। ফলে সেখানে আশা অবশ্যই আছে, এবং রাত যত গভীর হয় প্রভাত তত কাছে আসে। তবে শর্ত যেটা আছে যে এই দ্বিদলীয় দুর্নীতিগ্রস্ত যে বুর্জুয়া রাজনীতি, এটা বহাল রেখে সেটা সম্ভব নয়। সেই জন্য তার একটা ইমিডিয়েট আশু কিছু সমাধান আছে, এবং তার সুদূর প্রসারী একটা সমাধান আছে, যেটা বলছি সর্বমহলের একটা জনমতের চাপ, যেহেতু উইল অফ দি পিপল, সেটাই তো একটা গণশাসন বা গণতন্ত্রকে এনশিওর করে। তাহলে তার একটা সর্বমহলে, যেমন ওনারা গেছেন বিভিন্ন অংশের মানুষ, তাদের সারা দেশ থেকে একটা কণ্ঠ উচ্চারিত হওয়া দরকার। জনমতের প্রচণ্ড চাপ, যেখানে গেলে তারা অনুভব করবে যে জনগণ দ্বারা তারা প্রত্যাখ্যাত হচ্ছে। আর আরেকটা হলো যে একটা বিকল্প রাজনৈতিক শক্তি, সেখানে এই দেশে যারা মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাস করে, বামপন্থী গণতান্ত্রিক শক্তি, উদারনৈতিক শক্তি, দেশপ্রেমিক শক্তির সমন্বয়ে একটা বিকল্প রাজনৈতিক শক্তি, সেটা গড়ে তোলা দরকার। এবং গণতান্ত্রিক প্রথা প্রতিষ্ঠানগুলি যাতে গড়ে উঠতে পারে, সেগুলি আমাদের সুনির্দিষ্ট প্রস্তাবনা আছে, সেগুলি আমরা আগে বলছি, আমি আজকে তুলব না। আর মুক্তিযুদ্ধের যে চেতনা, যে চেতনা নিয়ে মানুষ লড়াই করেছে, তার ভিত্তিতে দেশকে পরিচালনা করা, এইভাবে এই দেশে আসলে একটা স্থায়ী সমাধান আসবে। এবং আশু সমাধান হচ্ছে একদম গ্রাম থেকে শুরু করে শহর পর্যন্ত সর্বস্তরের মানুষের মধ্য থেকে একটা সোচ্চার কণ্ঠ বেরিয়ে আসা উচিত, এবং একটা সংঘবদ্ধ প্রতিবাদ, প্রতিরোধের শক্তি সেটা যদি গড়ে ওঠে, তাহলে আমরা এই আপাতত এই সমাধান থেকে সমস্যাটা কিছুটা ইয়ে করতে পারি। জনাব একে আজাদ, আমরা আমাদের দর্শকরা সকলের উপর আস্থা হারাচ্ছেন, বিশেষ করে রাজনীতিবিদদের উপর আস্থা একেবারেই নেই। এই অবস্থায় আপনি কি কোনো আশার আলো দেখেন? রাজনীতিবিদদেরই তো সমস্যা সমাধান করতে হবে, আমাদের কি আর কোনো সুযোগ আছে আর কারোর মাধ্যমে সমস্যা সমাধান করার? দেখেন, সবকিছুরই একটা শেষ আছে। মানে একটা কথা বলে, পরিমাণগত পরিবর্তনের ফলে গুণগত পরিবর্তন হয়। এই যে মানুষ নির্যাতিত হচ্ছে, ব্যবসায়ীরা নির্যাতিত হচ্ছে, মানুষ মারা যাচ্ছে, পড়ে যাচ্ছে, মানুষের ভিতর যে ক্ষোভ তৈরি হয়েছে, ক্ষোভের বহিঃপ্রকাশ খুব সহসাই আপনারা দেখতে পারবেন, এবং এই বহিঃপ্রকাশে একটা ভালো জিনিস তৈরি হবে, এবং এটা আমি মনে করি উইদিন দিস মান্থ হয়ে যেতে পারে। ক্ষোভের বহিঃপ্রকাশের মাধ্যমেই একটা নতুন কিছু জন্ম নেবে। নতুন কিছু কি মানে এটা আমাদের অতীতে ছিল না এরকম নতুন, মানে একদম অভিনব কিছু? না, যে কোনো কিছু, আইদার সরকারি দল তাদের বিরোধী দলের দাবি মেনে নেবে, অথবা বিরোধী দল ভুল বুঝবে, যে কোনো কিছু, অথবা তৃতীয় কেউ আমাদের খালেকুজ্জামান ভাইদের মতন তৃতীয় কেউ এসে আবার তার সামনে চলে আসবে, বিকল্প শক্তি এসে যাবে। যে কোনো একটা সমাধান হতেই হবে। আনিস ভাই, আপনি যদি বলেন, আমাদের দর্শকরা আরেকটি দিকে একটু দৃষ্টি আকর্ষণ করছেন, সেটা হচ্ছে যে আমাদের যে ভবিষ্যৎ প্রজন্মের প্রভাব এই ধরনের সহিংসতার উপরে, সেটিকে মাথায় রেখে আপনি কি বলবেন কোনো আশার কথা? খালেদ, পরশু আমি টেলিভিশন দেখছিলাম, আমাদের বাসায় কয়েকজন মেহমান এসেছিলেন, একটা বাচ্চা এসেছিলেন, কোন টেলিভিশন জানি না, দেখালো যে পোড়া একটি দৃশ্য, একজন মা চিৎকার করছেন, অনেকের হাত পা চলে গেছে, বাচ্চাটা তার মাকে ধরে নিয়ে টেনে ভেতরের রুমে নিয়ে গেল, বললো, মা কালকে থেকে তুমি আর এই বাসা থেকেই বেরোবে না। জাস্ট থিঙ্ক, এক মুহূর্ত, যেই দর্শক শুনছেন, আমরা যে, আপনি খালি চিন্তা করেন যে কালকে সকালে আপনি বেরিয়েছেন, আপনি পুরে ঢাকা মেডিকেল কলেজে চলে গেছেন, যে কোনো দর্শক যিনি দেখছেন, অন্যেরটা আমরা দেখছি বলে হয়তো আমাদের ওরকম লাগছে না, কিন্তু আপনি যদি নিজেকে, যে কোনো দর্শক নিজেকে একবার মনে করেন যে ট্রেনের নিচে পড়ে আপনার মাথা তেলতে গেছে, আপনার পা কেটে গেছে, আজকে কোন জায়গায় থাকা উচিত ছিল খালেদ? আজকে উচিত ছিল ডিসেম্বর, বাচ্চারা পরীক্ষা দিবে হুল্লোড় করে, আজকে উচিত ছিল সবাই মিলে ছুটিতে যাবে, কক্সবাজার যাবে, আজকে উচিত ছিল ছুটিতে বাড়িতে খেজুরের রস খেতে যাবে। সেখানে অনেক আমরা শ্রদ্ধা করি যারা আমাদেরকে চালান, কিন্তু যারা এত সুন্দর সুন্দর কথা বলেন, রাজনীতিবিদরা, যাদের ছাড়া আমাদের উপায় নেই, তারা কি বিশ্বাস করেন যে সারা দেশের মানুষ তাদের সব কথা বিশ্বাস করছে? আমরা ভয়ে বলতে পারছি না, কিন্তু মানুষের মধ্যে এক ধরনের অনুভূতি, হোস্টেজের বাংলা কি, বন্দি না, এক ধরনের বন্দিত্বের অনুভূতি হয়ে যাচ্ছে। আমার আশা, আমি যে খুব একটা, আমি আলো অনেক দেখা শুরু করেছিলাম, আলোর সঙ্গে আবার অন্ধকার অনেক দেখছি,
কিন্তু আমার আশা আমরা আমাদের ট্রেডে যখন আমরা নেগোসিয়েশন করি আমরা দেখেছি প্রত্যেকটা নেগোসিয়েশন 99% নেগোসিয়েশন লাস্ট ডেটে হয়। সকালবেলা ভোটের, তাই না আজাদ, সকালবেলা ভোটের কাগজ জমা দিব, ভোরবেলা আমরা লিখছি। এই একটাই আমার ভরসা। আর ভরসা হলো দুজন নেত্রী জানেন যে এটা যদি ঠিক মতো শেষ না হয় এর ফলাফল জাতীয় জীবনে, রাজনৈতিক জীবনে, অর্থনৈতিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে ভয়াবহ। সেই জায়গাটিতে ওনারা আমাদেরকে নেবেন না, এটাই আমাদের আশা। আমরা আশা করি যে আমাদের ওই জায়গায় যেতে হবে না। আজকের অনুষ্ঠানে আসার জন্য জনাব আনিসুল হক, কমরেড খালেকুজ্জামান, জনাব একে আজাদ, আপনাদের অনেক ধন্যবাদ। এই ছিল আজকের বাংলাদেশে। দেখা হবে আগামীকাল এই সময়। শুভরাত্রি।